21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস, বিচারিক আদালতের রায় বাতিল। ন্যায় ও ন্যায্যতার জয় বললেন তারেক রহমান, রায় প্রমাণ সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মন্তব্য মির্জা ফখরুলের। বছরে গড়ে ১,৬০০ কোটি ডলার পাচার হয়েছে শেখ হাসিনার আমলে, প্রধান উপদেষ্টাকে দেয়া শ্বেতপত্রের তথ্য, অর্থ পাচারকারীদের বিচার শুরুর পরামর্শ। সামনে কঠিন সময়, দেশে ক্রান্তিকালে জাতির স্বার্থে কাজ করছে সেনাবাহিনী, বলেছেন জেনারেল ওয়াকার, সবার সহযোগিতা কামনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে বিচারিক আদালতের রায়। আইনজীবীরা বলছেন, শোনা সাক্ষ্যের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল, কেউ স্বচক্ষে দেখেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতনের মাধ্যমে, সুকৌশলে আড়াল করা হয়েছে প্রকৃত আসামিদের। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত, আহত হন প্রায় ৩০০ জন। অল্পের জন্য রক্ষা পান তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুইটি মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়। বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৮ জন পলাতক এবং ৩১ জন কারাগারে। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি। তবে ৫ আগস্টের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। গত ২১ অক্টোবর নতুন করে শুনানি শুরু হয় বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স। কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সহ অন্যদের ফাঁসানো হয়েছে তা আদালতে তুলে ধরেন আইনজীবীরা। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই, এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। আইনজীবীরা বলছেন, ৪০০ বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় দফা জবানবন্দির উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়ার নজির নেই। ২২৫ জন সাক্ষী, ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে, অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে। অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা, আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে। স্বজনরা বলছেন, ন্যায় বিচার পেয়েছেন তারা। আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। আমার পরিবারের পক্ষ থেকে এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স ১৭, আমার আব্বু জেলে থাকার বয়সও ১৭। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি। সেই সঙ্গে বিচারিক আদালতের দেয়া বিচারও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, প্রকৃত ঘটনা ও আসামিদেরকে আড়াল করতেই রাজনৈতিক উদ্দেশ্যেই ফাঁসানো হয়েছে তাদের।
স্বজনরা বলছেন দেরিতে হলেও তারা পেয়েছেন ন্যায় বিচার। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 21 আগস্ট মামলার রায় রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের নতুন অধ্যায় খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সত্যের সৌন্দর্য ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করা, এটি ন্যায় ও ন্যায্যতার জয়। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়কে অবৈধ ও বাতিল ঘোষণা করায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস করা উচিত নয়। দেশের মানুষকে ক্ষমতায়ন করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে জনগণ নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় নিয়মভিত্তিক সমাজ গঠনের স্বপ্নের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি উচ্চ আদালত হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। আইনগতভাবে অভিযোগ মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন তারেক রহমান। তার বিরুদ্ধে থাকা সকল মামলাই যে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল, এই রায়ের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপি নেতারা বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায় বিচার করেছে উচ্চ আদালত। ফ্যাসিবাদী আমলে বিচারের নামে অবিচার হয়েছে। 21 আগস্ট বিদেশি শক্তির দ্বারা হামলা চালানো হয়েছে, এর সাথে বিএনপি জড়িত ছিল না বলেছেন মির্জা আব্বাস। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত, আর সেখানে বসে শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, গত 15 বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছিল স্বৈরাচারী সরকার। 21 আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির কাজ। এই ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। যে রায় ঘোষণা হয়েছে, এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এত সুন্দর সম্মিলিত একটা দেশ, এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ, সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। ইসকন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন, এরা সব বাংলাদেশি নাগরিক নয়, অনেক আছে। এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানোর জন্য, যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে? খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি গিয়ে ওখান থেকে কলকাঠি নাড়ছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনাকে কেন লালন করছে, কোন অধিকারে, কিভাবে লালন করছে, এটা আমার প্রশ্ন থেকে গেল। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের, বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 21 আগস্টের ঘটনায় আসল অপরাধীদের না খুঁজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান সহ বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে একে ব্যবহার করেছিল শেখ হাসিনার সরকার। উচ্চ আদালতের রায়ে তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সংরক্ষণ করবেন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা তার সাথে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ ব্যক্তি ও দলীয় স্বার্থে শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছিল। শুধু তাই না, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বেছে নিয়েছিল হামলা মামলার পথ। একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় জড়িয়ে তারা কি সাজা দিয়েছিল। আজকে কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে, হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। অর্থাৎ তারা সত্যিকার অর্থে কে দোষী সেটা ধরার চিন্তা করে নাই, তারা চিন্তা করেছে রাজনৈতিকভাবে কাকে প্রতিপক্ষ বানিয়ে কাকে ক্ষতিগ্রস্ত করা যাবে। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সমাধিসৌধে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দল যে কোনো মুক্তিযোদ্ধাকে কখনো অপমান করে নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে, এটা ইতিহাস বলে। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মুক্তিযোদ্ধাদেরকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে, প্রতিনিধিকে, জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে। এটাই হবে যে মুক্তিযুদ্ধের চেতনার আসল বাস্তবায়ন। ঢাকার আশপাশের উপজেলাগুলো থেকেও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বছরে গড়ে ১,৬০০ কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য বিশেষ বিচার শুরুর পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিবেদনটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা দেন। আর্থিক খাতের অনিয়মের বিষয়টি প্রকাশের কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। এটিকে সংস্কার প্রক্রিয়ার প্রথম ধাপ বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শেখ হাসিনার শাসনামলে অর্থনীতিতে অনিয়ম দুর্নীতি তদন্তে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। সেই কমিটি প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা বিগত সরকারের আমলে অর্থ পাচার, উন্নয়নের নামে নানামুখী গল্প, জ্বালানি ও ব্যাংকিং খাত ধ্বংস, করদাতার টাকা রাজকোষে পুরোপুরি জমা না দেওয়ার নানা বিষয় উল্লেখ করেন। কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে। যে রিটার্ন যেটাকে হিসাব করা হয়েছে, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এগুলোকে কোনো পরিবর্তন না করেই এগুলোর আকার বাড়ানো হয়েছে। অর্থাৎ এগুলো যখন বাস্তবায়িত হয়েছে, এখন আমরা কিন্তু একটা ঋণ খাতে আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন গড়ে এটা গিয়েছে। ট্রেড বেস মানি লন্ডারিং বেশি হয়েছে। প্রতিবেদনটিকে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান। এটা তো ঐতিহাসিক দলিল, কি বলার জন্য, এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঐতিহাসিক দলিল। এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পার্থক্য দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। সেটার মধ্যে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। দেশে বিদেশে আস্থা ফেরাতে সরকারের আগামী 6 মাসের পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পরামর্শ দেয়া হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, লুটপাটে জড়িতদের কেউ ছাড় পাবে না।
সবাইকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শফিকুল আলম জানান, আওয়ামী লীগের সময় দেশি লুটপাটের চিত্র নিয়ে 400 পৃষ্ঠার শ্বেতপত্র তৈরি করা হয়েছে। 3 মাসের যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে ঐতিহাসিক দলিল তৈরি হয়েছে। বিভিন্ন খাতে লুটপাটের বিষয়টি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 22,500 কোটি টাকার নতুন নোট ছাপানো হলেও মুদ্রাস্ফীতিতে সামান্যতম প্রভাব পড়বে না। যেই উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাট তন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। দেশের স্বার্থে নানা ক্ষেত্রে স্রোতের বিপরীতে কাজ করায় সিপিডির ভূয়সী প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিপিডির 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় এক ভিডিও বার্তায় তিনি ওই প্রশংসা করেন। সভায় আলোচকরা আশা করেন, নানা চাপ ও সমালোচনা থাকলেও কালো টাকা সাদা আর কর ফাঁকির বিরুদ্ধে তথ্য ও গবেষণা প্রকাশে কঠোর অবস্থানে থাকবে সিপিডি। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদের কাছে মত প্রকাশের স্বাধীনতা চায় সংস্থাটি। শুভ মাহফুজের রিপোর্ট। 1993 থেকে 2024, 30 বছর পার করে 31 বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দেশের অর্থনীতি, রাজনীতি, জ্বালানি ও সামাজিক বিষয়সহ নানা ইস্যুতে 3 দশক ধরে গবেষণা করে আসছে প্রতিষ্ঠানটি। এই দীর্ঘ সময়ের পথ চলায় অংশীজনদের নিয়ে রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানে সংস্থাটির নানা কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। অর্থ পাচার, কালো টাকা সাদা ও কর ফাঁকি ইস্যুতে সিপিডির অবস্থান তুলে ধরে আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখার কথা জানান সংস্থাটির গবেষণা পরিচালক। পরবর্তী সরকারের কাছে আর্থিক, রাজনৈতিক ও দুর্নীতির তথ্য প্রকাশের স্বাধীনতা চান সম্মাননীয় ফেলো ডক্টর রওনক জাহান। কালো টাকা সাদা করা নিয়ে, এটা নিয়ে অনেকের অনেক রকম অবস্থান রয়েছে, কিন্তু আমরা আমাদের সেই যে জাস্ট সোসাইটির পয়েন্ট থেকে আমরা এই একই জায়গায় রয়েছি যে আমরা কালো টাকা সাদার পক্ষে কখনো থাকবো না। বহুমতের প্রকাশের জন্য এখন আমি নানান রকম রিস্ক দেখি। এটা যে সব সরকারের কাছ থেকে আসছে তা নয়, যাদেরই যে একটা মত আছে তারাই প্রায় অন্যদের কোনো মত শুনতে চায় না। The dialogue process has been one of their greatest resources and they have made full benefited from this, and that the opposition leader, whoever he is, will be making similar contributions. এ সময় দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে সিপিডির গুরুত্ব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি যদি একটা ফ্রি, ফেয়ার, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন, at the end of the day এটা যেন কারোর জন্য সুখকর নয়। আমার মনে হয় এই রিয়েলাইজেশন আর কারোর কাছে না থাকা, না বোঝার কোনো কারণ নেই। বিগত দিনে সিপিডির ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে। সেমিনার থেকে নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিতে আরও জনসম্পৃক্ত কাজ করার পরিকল্পনার কথা জানায় সিপিডি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে জাতির স্বার্থে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সামনে অনেক কঠিন সময়, দেশকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। মুক্তিযুদ্ধ ও শান্তিরক্ষায় সেনা সদস্যদের ভূমিকার কথাও স্মরণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে 5 জনকে সেনাবাহিনী পদক, 5 জনকে অসামান্য সেবা পদক ও 18 জনকে বিশিষ্ট সেবা পদক সহ মোট 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ এখনো পুরোপুরি জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি। ইস্পাত কঠিন ঐক্য দিয়ে তা সরাতে হবে। রবিবার সকালে খুলনার খান জাহান আলী থানা জামাত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, কেউ কেউ একটা মিনিটও শান্তিতে থাকতে দিচ্ছে না দেশকে। দেশের উপর কালো মেঘ ও কালো শকুন রয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন তা মুক্ত করতে হবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন। দেশ এখনো পুরা মুক্ত হয়নি। সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এ দেশ হবে এমন দেশ, সকল শ্রেণী পেশার মানুষ, মোটে মাঝি কুলি মজুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, আলিম ওলামা সকলে মিলে প্রিয় দেশ আমাদের, সকলের হাত এক মোহানায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থ, সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। এই ঐক্য হোক ইস্পাত কঠিন ঐক্য। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের তরুণ ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। তেজগাঁওয়ে আমার দেশ এর ছাপাখানার দেয়ালে জুলাই গ্রাফিতি অঙ্কন এবং শহীদি সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আমার দেশ সম্পাদক আরও বলেন, ভারতীয় মিডিয়ায় মিথ্যাচারের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ যাতে স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ভারত মানসিকতার দিক দিয়ে বাংলাদেশকে একটি আশ্রিত রাজ্য হিসাবে দেখতে চায় বলেও মনে করেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে লাগাতার কুৎসা রটনা করা হলেও বাংলাদেশের মিডিয়ায় এ নিয়ে কোনো উত্তর দেওয়া হচ্ছে না। বাংলাদেশে জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি দেয়ালকে শহীদি দেয়াল হিসাবে ঘোষণা করে তাতে শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি করেন বক্তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রটনা করা হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতিউত্তর দেয়া হচ্ছে না। দেশের হয়ে খেলার জন্য সাকিব এখনও মানসিকভাবে প্রস্তুত নয়, মন্তব্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের। তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের, তবে শেষ পর্যন্ত তেমন কিছু হচ্ছে না বলেই খবর। আফগানিস্তানের পর টাইগার এই অলরাউন্ডারের খেলা হচ্ছে না ক্যারিবিয়ান সিরিজেও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবেন কিনা তা সেই বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনকি বিপিএলেও সাকিব খেলবেন কিনা নিশ্চিত নন বোর্ড প্রধান। তিনি জানান, তিনি চান সাকিব জাতীয় দলের হয়ে খেলুক, বিপিএলেও অংশ নিক, তবে বিষয়টি বোর্ডের হাতে নেই বলে জানান ফারুক আহমেদ। তার ক্যারিয়ারের অনেকটা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। এটা আমি ঠিক, আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। আমরা তো এখনও আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সো এটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টালিটি নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস, বিচারিক আদালতের রায় বাতিল। ন্যায় ও ন্যায্যতার জয় বললেন তারেক রহমান, রায়েই প্রমাণ সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মন্তব্য মির্জা ফখরুলের। বছরে গড়ে 1,600 কোটি ডলার পাচার হয়েছে শেখ হাসিনার আমলে, প্রধান উপদেষ্টাকে দেয়া শ্বেতপত্রের তথ্য, অর্থ পাচারকারীদের বিচার শুরুর পরামর্শ। সামনে কঠিন সময়, দেশের ক্রান্তিকালে জাতির স্বার্থে কাজ করছে সেনাবাহিনী, বলেছেন জেনারেল ওয়াকার, সবার সহযোগিতা কামনা। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।